প্রাণঘাত সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী ঘনিষ্ঠ ও প্রভাবশালীরা বিদেশ থেকে চেষ্টা করছেন দেশের সম্পদ হস্তান্তরে। দূতাবাসে জমা পড়ছে প্রচুর পরিমাণ আমমোক্তারনামা। শুরু হলো আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার। আইএমএফের সঙ্গে ঋণ চুক্তি বাতিল করল সরকার, নতুন শর্তে বরাদ্দ পাওয়ার চেষ্টা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ক্ষমতার পট পরিবর্তনের পর বিদেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তি ও ঘনিষ্ঠ জনেরা দেশে থাকা সম্পদ নিয়ে নতুন করে তৎপর হয়ে উঠেছেন। বিদেশে বসেই তারা বিভিন্ন বাংলাদেশ মিশনে আমমোক্তারনামা জমা দিচ্ছেন। এর মাধ্যমে দেশে থাকা তাদের প্রতিনিধিদের সম্পত্তি দেখভাল, বিক্রি ও মালিকানা হস্তান্তরের ক্ষমতা দেওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র বলছে, এখন পর্যন্ত অর্ধশতাধিক আমমোক্তারনামা জমা পড়েছে। আবেদনকারীদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রদূত, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, অভিনয়শিল্পী, আইনজীবী এবং তাদের পরিবারের সদস্যরা। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, হত্যা, মানবতাবিরোধী অপরাধ সহ বিভিন্ন অভিযোগে মামলা বা তদন্ত চলছে। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে এসব আমমোক্তারনামা জমা পড়া শুরু হয়। শুরুতে আবেদন সংখ্যা সীমিত থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে ৮ বছরের শিশুকে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হল। ২ জুন মঙ্গলবার সকাল 10:30টায় আসামিদের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। ১ জুন সোমবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এ আদেশ দেন। এর আগে মামলার অভিযোগ গঠনের শুনানি হয়। বেলা ১১টার কিছু আগে পুলিশের কড়া পাহারায় সোহেল রানাকে আদালতে হাজির করা হয়। বেলা ১১টা ৬ মিনিটে আদালতে হাজির করা হয় সোহেল রানার স্ত্রী স্বপ্নাকে। অভিযোগপত্রে বলা হয়, সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে ধর্ষণের পর হত্যায় সহায়তা করার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও এই মামলায় ১৮ জনকে সাক্ষী করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে স্বাক্ষরিত বিদ্যমান ঋণ চুক্তি থেকে সরে আসার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিবর্তে নতুন করে ঋণ প্যাকেজ নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে সরকার। গত ২১ মে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন একটি বাংলাদেশি প্রতিনিধি দল এবং আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের নেতৃত্বাধীন প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে এই বড় নীতিগত পরিবর্তনটি নিশ্চিত করা হয়। এরপর ২৭ মে এক বিবৃতিতে আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভ ক্রুজনার এক বিবৃতিতে জানান, বাংলাদেশ সরকার আইএমএফের কাছে একটি নতুন কর্মসূচির জন্য অনুরোধ করেছে। আইএমএফ কর্মকর্তারা তাদের সংস্কার কর্মসূচি এবং নীতিগত অগ্রাধিকার নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করছেন। দীর্ঘস্থায়ী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং শক্তিশালী অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে সমর্থন করার প্রচেষ্টায় আইএমএফ বাংলাদেশের প্রতিশ্রুতিবদ্ধ অংশীদার হিসেবে রয়েছেন বলে তিনি উল্লেখ করেন। আজ ১ মে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী মেজর আব্দুল মঞ্জুর বীর উত্তমের হত্যা দিবস। মেজর জিয়ার হত্যার ধারাবাহিকতায় ১৯৮১ সালে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। তাকে নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের উপর লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। ১ জুন সকালে ঢাকার মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা এ বিক্ষোভ শুরু করেন। আন্দোলনকারীদের অভিযোগ, নতুন চেয়ারম্যান এস আলমের দোসর এবং তার নিয়োগের ফলে ব্যাংকে পুনরায় লুটপাটের আশঙ্কা রয়েছে। সকাল ৯:৩০টার দিকে এই আন্দোলন ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে। প্রথম দফা সরিয়ে নেওয়ার পর বিক্ষোভকারীরা আবারও ওই এলাকায় অবস্থান নিলে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়।
এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। রাষ্ট্রীয় সংস্থা, সরকারি মালিকানাধীন কোম্পানি বা যৌথ উদ্যোগের কোনো প্রতিষ্ঠান দেশি কিংবা বিদেশি উৎস থেকে সরকারের গ্যারান্টি তথা নিশ্চয়তায় নতুন ঋণ নিতে চাইলে নির্দিষ্ট হারে মাসুল দিতে হবে। সরকার এখন থেকে মোট নিশ্চয়তাযোগ্য ঋণের বিপরীতে এককালীন 0.25% মাসুল নেবে। এ লক্ষ্যে 2014 সালে রাষ্ট্র গ্যারান্টি বা কাউন্টার গ্যারান্টি ব্যবস্থাপনা নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করতে অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে একটি প্রস্তাব তৈরি করেছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর অনুমোদনের পর নতুন নীতিমালা জারি করা হবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করেছে আলজেরিয়া। 26 সদস্যের দলটির অধিনায়কত্ব করবেন ম্যানচেস্টার সিটি ও লেস্টারের সাবেক ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ। স্প্যানিশ ক্লাব গ্রেনাডায় খেলা লুকা জিদান 3 গোলকিপারের একজন হিসেবে সুযোগ পেয়েছেন। ফ্রান্সের অনূর্ধ্ব 20 দলে খেলা লুকা গত বছর থেকে পূর্বপুরুষের দেশ আলজেরিয়ার হয়ে খেলছেন। লুকা ও তার বাবার জন্ম ফ্রান্সে, দাদা দাদি আলজেরিয়ান। আলজেরিয়ার বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন টটেনহামের সাবেক মিডফিল্ডার নাবিক বেনতালিবো। কোচ ভ্লাদিমির পেটকোভিচ বিশ্বকাপে রেখেছেন জানুয়ারিতে আফ্রিকা কাপ অফ নেশনসে চোটের কারণে খেলতে না পারা হুসেম আওয়ার এবং আমিন গুইরেকেও। সর্বশেষ 2 আসর মিস করা আলজেরিয়া এবার নিজেদের 5ম বিশ্বকাপ খেলবে। এবারের আসরে যে গ্রুপের দলটির প্রতিপক্ষ আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও জর্ডান। বাঙালিয়ানার সান্ধ্যের সংবাদ শেষ হল। ধন্যবাদ।